ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই বছর যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা ইউজি ইতিহাস অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিচ্ছেন, তো আপনাদের সিসিএইচআই 3 অর্থাৎ সিসিএইচআই 3 পেপারের ওপর বেশ কিছু লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো। অবশ্যই এটা লাস্ট মিনিট সাজেশনই বলতে পারেন। তো এই প্রশ্নগুলি আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এই প্রশ্নের উত্তর প্রপারলি যাতে লিখতে পারেন তার জন্য অতি সংক্ষিপ্ত আমি উত্তর আলোচনা করব, যাতে অন্তত কিছুটা নামাতে পারেন বা উত্তর ধরতে আপনাদের সুবিধা হয়। তো লেটস গো, চলুন। প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুপ্ত যুগকে কতটা সুবর্ণ যুগ বলা যায়? আপনারা প্রত্যেকেই জানেন যে গুপ্ত যুগে শিল্প, সভ্যতা, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, সাহিত্য, দর্শন, জ্ঞান বিজ্ঞানের এক অপার এবং অসীম অগ্রগতি ঘটেছিল এবং সেই নিরিখে বহু ঐতিহাসিকগণ এই সকল বিষয়ের প্রগতি বা উন্নতির ধারা লক্ষ্য করে এই যুগকে সুবর্ণ যুগ হিসাবে অভিহিত করেছেন। আবার কিছু সংখ্যক ঐতিহাসিক গুপ্ত যুগের কিছু সীমাবদ্ধতা, যেমন কৃষকদের অবস্থা ভালো ছিল না, শ্রমিকদের অবস্থা ভালো ছিল না, নারীদের একটা বড় অংশ গণিকা বৃত্তি গ্রহণ করতে বাধ্য হয়েছিল, সে কারণে তারা এই যুগকে সুবর্ণ যুগ হিসাবে অভিহিত করতে চান না। এই যে বিষয়গুলি পরস্পর বিষয়গুলি আলোচনা করতে হবে এবং এই গুপ্ত যুগকে কতটা সুবর্ণ যুগ বলা যায় এই প্রশ্নটার উত্তর যখন রেডি করবেন, এর মধ্যে আপনাদের হিন্দু জাগরণের যুগ, সাহিত্যের অগ্রগতি, বিজ্ঞান চর্চা, এই মূলত 3টি পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট আসবে, অন্যান্য পয়েন্ট ছাড়াও। তো এই 3টি পয়েন্টের ওপরেও প্রশ্ন হতে পারে যে গুপ্ত যুগকে কেন হিন্দু জাগরণের যুগ বলা হয়, গুপ্ত যুগে সাহিত্যের অগ্রগতি কতটা ঘটেছিল আলোচনা করুন, গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা আলোচনা করুন। মূলত এই 3টি প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এই গুপ্ত যুগকে কতটা সুবর্ণ যুগ বলা যায়। এবারে হিন্দু জাগরণের যুগ হিসাবে গুপ্ত যুগকে যদি অভিহিত করা যায়, সেখানে আমরা দেখতে পাবো যে গুপ্ত যুগে সংস্কৃত সাহিত্যের অসীম বিকাশ ঘটেছিল। যেমন কবি কালিদাসের কথা বলেন, কালিদাস মেঘদূত, কুমার সম্ভব, রঘুবংশ, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্র নাটক এগুলো রচনা করেছিলেন। এছাড়াও বাৎসায়ন কামসূত্র নামক গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থগুলো সেই সময় কিন্তু সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। এছাড়াও গুপ্ত যুগের শাসকরা তারা কিন্তু হিন্দু ধর্মকে পৃষ্ঠপোষকতা দান করেছিল। গুপ্ত যুগে হিন্দু বহু মন্দির নির্মিত হয়েছিল এবং বিভিন্ন দেবদেবী স্থাপন করা হয়েছিল গুপ্ত যুগে। এছাড়াও বিভিন্ন গুপ্ত শাসকের কয়েনগুলিতে বা মুদ্রাগুলিতে, ধাতব মুদ্রাগুলিতে বিভিন্ন হিন্দু দেবদেবীর স্থান পেয়েছিল। এ অর্থে দেখলে হিন্দু জাগরণের যুগ হিসাবে আমরা অভিহিত করতে পারি। অপরদিকে সাহিত্যের অগ্রগতির কথা যদি বলেন, কালিদাস মেঘদূত, কুমার সম্ভব, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্র নাটক রচনা করেছিলেন। এছাড়াও বাৎসায়ন কামসূত্র নামক গ্রন্থ রচনা করেছিলেন। এছাড়াও বিশাখা দত্ত মুদ্রা রাক্ষস নামক গ্রন্থ রচনা করেছিলেন এবং এছাড়াও অন্যান্য আঞ্চলিক সাহিত্যিকরা তারা বিভিন্ন ধরনের সাহিত্য রচনা করে গুপ্ত যুগের সাহিত্য সম্ভারকে সমৃদ্ধশালী করেছিলেন। আর বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও তো আপনারা জানেন যে গুপ্ত যুগে প্রখ্যাত তাবড় বিজ্ঞানীদের আবির্ভাব হয়েছিল। যেমন আর্যভট্ট, বরাহমিহির। আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত নামে গ্রন্থ রচনা করেছিলেন, বরাহমিহির বৃহৎ সংহিতা নামক গ্রন্থ রচনা করেছিলেন। এছাড়া সেই সময়ে রসায়ন শাস্ত্রে অগ্রগতি ঘটেছিল, জ্যোতিষশাস্ত্রে অগ্রগতি ঘটেছিল। এছাড়া জিরো এই কাউন্ট, 1 থেকে 0 এই সংখ্যাতত্ত্ব সেই সময়কার কিন্তু আবিষ্কার বলা যেতে পারে। অর্থাৎ সে সময়ে বিজ্ঞান চর্চা যথেষ্ট সমৃদ্ধশালী ছিল। এই বিষয়গুলো আপনারা একটা সামগ্রিক কনসেপ্ট রাখলে এখান থেকে 2-3-4টে প্রশ্নের উত্তর কিন্তু আপনারা কভার করতে পারবেন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করুন, তাকে কতটা উত্তরপদনাথ বলা যায়? তো আপনারা প্রত্যেকেই জানেন যে জ্যেষ্ঠ ভ্রাতা রাজ্যবর্ধনের মৃত্যু হলে হর্ষবর্ধন তিনি কিন্তু সিংহাসনে বসতে চাননি, কিন্তু প্রজাদের এবং সামন্ত প্রভুদের রিকোয়েস্টে হর্ষবর্ধন কিন্তু অনিচ্ছা সত্ত্বেও সিংহাসনে আরোহণ করেন এবং সিংহাসনে আরোহণ করার পর তিনি দক্ষিণ ভারতের সাম্রাজ্য বিস্তারের দিকে তিনি অনীহা পোষণ করেন এবং তিনি উত্তরের দিকে সাম্রাজ্য বিস্তার অর্থাৎ উত্তর ভারতে তিনি সাম্রাজ্য বিস্তারের দিকে তিনি মনোনিবেশ করেন। এই কারণে চালুক্যরাজ
দ্বিতীয় পুলকেশী এই হর্ষবর্ধনকে সকলোত্তর পদনাথ নামে ভূষিত করেন এবং এই হর্ষবর্ধন তিনি অনন্য সাধারণ সামরিক প্রতিভা ও বাহুবলের জোরে উত্তর ভারতে কিন্তু তার সাম্রাজ্যের ব্যাপ্তি ঘটিয়েছিলেন এবং উত্তর ভারতে সাম্রাজ্যের বিস্তার ঘটাতে গিয়ে তিনি একাধিক শক্তির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। যেমন তিনি গুজরাটের বল্লভীদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সঙ্গে তিনি যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, এছাড়া গৌড়াধিপতি শশাঙ্কের সঙ্গে তিনি প্রত্যক্ষ যুদ্ধে রত হয়েছিলেন। তো এইভাবেই তিনি কিন্তু প্রত্যক্ষভাবে তিনি বিভিন্ন শাসকদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, কোনো ক্ষেত্রে সাফল্য পেয়েছিলেন, কোনো ক্ষেত্রে ব্যর্থতার সম্মুখীন হয়েছিলেন। অন্য দিক দিয়ে যদি আমরা দেখি সাহিত্যের পৃষ্ঠপোষকতার দিক দিয়ে তিনি কিন্তু অনন্য সাধারণ ছিলেন এবং তিনি তার দরবারে বিভিন্ন সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা দান করেছিলেন। এছাড়াও আমরা যদি দেখি হর্ষবর্ধন তিনি নিজেও কিন্তু একজন সুসাহিত্যিক ছিলেন। তিনি নাগার্জুন, রত্নাবলী ও প্রিয়দর্শিকা নামক 3টি গ্রন্থ রচনা করেছিলেন। এই কয়টি পয়েন্টের ওপর ভিত্তি করে আপনারা কিন্তু নোটটা নামানোর চেষ্টা করবেন। তো পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঋগ বৈদিক যুগের রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবন আলোচনা করুন। পরবর্তী বৈদিক যুগে রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনে কী পরিবর্তন আসে? তো এই উত্তরটি আপনারা যদি রেডি করতে পারেন তাহলে এখান থেকে কোনো না কোনো প্রশ্ন কিন্তু আসবেই। যেমন ধরুন এখানে প্রশ্ন আসতে পারে যে ঋগ বৈদিক যুগের রাজনৈতিক জীবন কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে কেমন পরিবর্তন ঘটেছিল, ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবন কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে সেই অর্থনৈতিক জীবনের কেমন পালাবদল ঘটেছিল, ঋগ বৈদিক যুগে ধর্মীয় জীবন কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে ধর্মীয় জীবনের কি বিবর্তন এসেছিল। অর্থাৎ বুঝতে পারছেন, এই প্রশ্নটা যদি করেন তাহলে এখান থেকে যে কোনো একটি প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো চলুন পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পল্লবদের উৎপত্তি ও বংশ পরিচয় ও কৃতিত্ব লিখুন। তো অবশ্যই আপনাদের পল্লবদের উৎপত্তি কিভাবে হয়েছিল, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পল্লবদের উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছিলেন। দক্ষিণ ভারতে পল্লবদের উৎপত্তি সম্পর্কে একাধিক পরস্পর বিরোধী মতগুলি আছে, সেগুলো তুলে ধরতে হবে। আর বংশ পরিচয় ওর মধ্যেই ইনক্লুডেড আছে। আর কৃতিত্বের দিক দিয়ে যদি আপনারা বলেন তাহলে এটাই লিখতে হবে যে 4th থেকে 9th সেঞ্চুরির মধ্যে দক্ষিণ ভারতে পল্লবরা কিন্তু রুল করেছিল, যাদের রাজধানী ছিল কাঞ্চিপুরম এবং পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন মহেন্দ্রবর্মন। এবং এই পল্লবদের রাজত্বকালে কঠোরভাবে বর্ণ প্রথা মানা হতো, অর্থাৎ ব্রাহ্মণদের কিন্তু অগ্রাধিকার প্রাধান্য দেওয়া হতো, ব্রাহ্মণদের মধ্যে ব্যাপক হারে জমি বিতরণ করা হয়েছিল, অর্থাৎ অগ্রহার ব্যবস্থার ব্যাপক সম্প্রসারণ সে সময়ে ঘটেছিল। এছাড়াও দক্ষিণ ভারতে আর্য সংস্কৃতির বিস্তারের ক্ষেত্রে পল্লবদের কিন্তু একটা ভূমিকা ছিল। তো মূলত এই বেসিক পয়েন্টগুলোর ওপর ভিত্তি করে নোটটা নামানোর চেষ্টা করবেন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কনৌজের মৌখরী বংশের উত্থান আলোচনা করো, তাদের কৃতিত্ব লিখুন। অবশ্যই এই প্রশ্নের উত্তর অনেকের জানা আছে, একটু দেখে নেবেন। পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, চালুক্য বংশের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো ও তাদের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কয়েকটি কারণ লেখো ও চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব লেখো। তো মৌর্য সাম্রাজ্যের পতনের যে কতকগুলি কারণ ছিল প্রত্যেকেরই জানা, সেটা হচ্ছে সাম্রাজ্যের বিশালতা, এছাড়া অশোকের আধ্যাত্মিক চেতনা, এছাড়াও অর্থনৈতিক অধোগতি, এছাড়াও প্রাদেশিক শাসনকর্তাদের দুর্নীতি, এছাড়াও রয়েছে সামরিক দুর্বলতা, দুর্বল উত্তরাধিকারী, তার পাশাপাশি অর্থনৈতিক অধোগতি। মূলত এই কয়েকটি পয়েন্টের উপরে ভিত্তি করে নোটটি নামাবেন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের জাতি ব্যবস্থার উৎপত্তি ও তার বিবর্তনগুলি আলোচনা করুন। একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরের যে টিকা টাইপের প্রশ্ন, দশরাজার যুদ্ধ, মগধের উত্থান, ষোড়শ মহাজন পদ, এর মধ্যে কিন্তু একটা আসার প্রবাবিলিটি বা সম্ভাবনা রয়েছে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিবাদী ধর্ম হিসাবে বৌদ্ধ ও জৈন ধর্ম সম্পর্কে যা জানো লেখো। আপনারা প্রত্যেকেই জানেন যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে হিন্দু ধর্মের
প্রতিবাদী ধর্ম হিসাবে বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থান ঘটে। হিন্দু ধর্মের মধ্যযুগীয় তন্দ্রা, জড়তা, অন্ধবিশ্বাস, কুসংস্কার যখন হিন্দু ধর্মকে পঙ্কিল করে তুলেছিল, এর পাশাপাশি হিন্দু ধর্মের একেবারে অন্তজ অস্পৃশ্য শ্রেণীর মানুষের প্রতি সমাজের উচ্চস্তরের মানুষদের যে ঘৃণা বর্ষিত হয়েছিল, যে জন্য করে সমাজের নিচুতলার মানুষরা তারা হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা হারিয়ে বৌদ্ধ এবং জৈন ধর্মকে গ্রহণ করেছিল। তো এই প্রতিবাদী ধর্ম হিসাবে বৌদ্ধ ধর্ম আলোচনা করতে হবে, প্রতিবাদী ধর্ম হিসাবে জৈন ধর্মে আলোচনা করতে হবে। আপনারা জানেন বৌদ্ধ ধর্মের স্রষ্টা হচ্ছেন গৌতম বুদ্ধ, আর জৈন ধর্মের পথপ্রদর্শক হচ্ছেন মহাবীর। তো এই বিষয়গুলি কিন্তু আপনারা আলোচনা করবেন। পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অশোকের ধর্মনীতি আলোচনা করুন। আবার এটা ঘুরিয়ে আসতে পারে অন্যভাবে, অশোককে কতটা মহামতি বলা যায়। আপনারা প্রত্যেকেই জানেন যে অশোক সিংহাসনে আরোহণ করার পর তিনি কলিঙ্গ নামক এক রক্তাক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন এবং কলিঙ্গ যুদ্ধের যে ব্যাপকতা, ভয়াবহতা, ধ্বংসলীলা তার হৃদয়ে এক গভীর মানসিক অনুশোচনার জায়গা তৈরি করে এবং সেই জায়গায় থেকে মানসিক তৃপ্তির জন্য তিনি উপগুপ্ত নামক একজন বৌদ্ধ ভিক্ষুকের কাছ থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ করেছিলেন। তবে তিনি নিজে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেও জনগণের উদ্দেশ্যে যে ধর্ম প্রচার করেছিলেন সেটা বৌদ্ধ ধর্ম ছিল কিনা তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। মার্ক্সবাদী ঐতিহাসিকেরা তারা মনে করেন যে অশোকের ধর্ম বৌদ্ধ ধর্ম ছিল না, একটা ব্যবহারিক ধর্ম ছিল। অশোক তার সাম্রাজ্যকে রক্ষাকল্পে এই ধর্মটাকে তত্ত্বগতভাবে ব্যবহার করেছিলেন। আবার ফ্রিড এবং অনুজপের মতো প্রখ্যাত ঐতিহাসিকেরা তারা মনে করেন যে অশোকের ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের খুব একটা ফারাক ছিল না, অতএব অশোকের ধর্মটা মোটামুটি একটা বৌদ্ধ ধর্ম বলা যেতে পারে। এই বিষয়গুলো আলোচনা করবেন। তার পাশাপাশি অশোক তিনি কতটা প্রজাবাৎসল্য ছিলেন, তিনি কতটা জনহিতকর কাজগুলি সম্পাদন করেছিলেন, সেই বিষয়গুলিকে কিন্তু এই নোটের মাধ্যমে তুলে ধরতে হবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করুন। দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্কন্দগুপ্তকে কেন ভারতের রক্ষাকারী বলা হয়? কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে গুপ্ত বংশের শেষের দিকে রাজা ছিলেন স্কন্দগুপ্ত এবং এই স্কন্দগুপ্ত তিনি হুন আক্রমণের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করেছিলেন। অর্থাৎ স্কন্দগুপ্ত ছিলেন মূলত পক্ষে হুন আক্রমণের একটি রক্ষা কবচ ব্যক্তিত্ব। তো এই স্কন্দগুপ্তকে কেন ভারতের রক্ষাকারী বলা হয়, এই বিষয়টা লিখতে হবে। হুন আক্রমণ কোন সময়ে হুন আক্রমণ হয়েছিল, কারা কারা আক্রমণ করেছিল, কিভাবে স্কন্দগুপ্ত সেই হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন, সেই বিষয়টা কিন্তু নোটে আলোচনা করতে হবে। তো চলুন পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রাচীন যুগে জ্যোতির্বিদ্যা ও গণিতশাস্ত্র সম্পর্কে লেখো। তো এক্ষেত্রে আলোচনা করতে হবে যে কুষাণ যুগের মূলত পক্ষে কুষাণ যুগের যে জ্যোতির্বিদগুলো ছিলেন বা গণিতজ্ঞ ছিলেন, গুপ্ত যুগের শ্রেষ্ঠ জ্যোতির্বিদ ছিলেন, গণিতজ্ঞ ছিলেন, এছাড়াও অন্যান্য যুগেও কিছু কিছু গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ ছিলেন, তাদের ভূমিকাগুলো এবং তাদের রচিত গ্রন্থ, তাদের গবেষণা, সেটা কিন্তু আলোচনা করতে হবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্দো গ্রিক কারা? ইন্দো গ্রিক রাজা মিনান্দারের পরিচয় দিন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিপাক্ষিক সংগ্রামের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৌর্য শিল্পকলা সম্পর্কে যা জানো লেখো। অর্থাৎ মৌর্য যুগে যে শিল্পকলার বিকাশ ঘটেছিল সেটা স্থাপত্য শিল্প হতে পারে, ভাস্কর্য শিল্প হতে পারে, চিত্রকলা শিল্প হতে পারে। এই তিনটি শিল্প নিয়ে কিন্তু আলোচনা করতে হবে মৌর্য যুগের শিল্পকলা হিসাবে। চলুন পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইতিহাস চর্চায় পৌরাণিক গ্রন্থগুলির গুরুত্ব লিখুন। ইতিহাস চর্চায় পৌরাণিক গ্রন্থগুলির গুরুত্ব লিখুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কুষাণ যুগে শিল্প, স্থাপত্য, ভাস্কর্য সম্পর্কে যা জানো লেখো। মূলত পক্ষে কুষাণ যুগের শিল্প, স্থাপত্য, ভাস্কর্য আপনি যখন লিখতে যাবেন, মূলত পক্ষে এই যে শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, এটা মূলত পক্ষে কুষাণ সম্রাট কনিষ্কের আমলে হয়েছিল। ফলে কনিষ্কের রাজত্বকালের শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, এই বিষয়গুলো যদি একটু গভীরভাবে পড়েন তাহলে একদিকে কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব লিখতে পারবেন, এর পাশাপাশি কুষাণ যুগে শিল্প, স্থাপত্য, ভাস্কর্য সম্পর্কে লিখতে পারবেন। অর্থাৎ এক ঢিলে আপনারা কিন্তু দুটো পাখি মারতে পারবেন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, দাক্ষিণাত্য ও দক্ষিণ ভারতে
পল্লব রাজাদের কৃতিত্ব আলোচনা করুন। পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, গান্ধার শিল্প সম্পর্কে যা জানো লেখো, অমরাবতী শিল্পকলা সম্পর্কে যা জানো লেখো। আপনারা প্রত্যেকেই জানেন যে কুষাণ যুগে ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে গান্ধার শিল্পকলার বিকাশ ঘটেছিল, যেখানে গ্রিক, রোমান এবং ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটেছিল। এবং এই গান্ধার শিল্পের ম্যাক্সিমাম মূর্তিগুলো ছিল বৌদ্ধ মূর্তি, এবং এই বৌদ্ধ মূর্তি নির্মাণের ক্ষেত্রে আমরা দেখি যে গ্রিক সংস্কৃতির প্রভাব দেখতে পাওয়া যায়, অর্থাৎ গৌতম বুদ্ধের মূর্তিগুলো দেখতে গ্রিক দেবতা অ্যাপোলোর মতো দেখতে লাগছিল। তো এজন্য করে আমরা যদি বলি যে এই গান্ধার শিল্পের যে প্রেরণা, সেই প্রেরণা ছিল কিন্তু ভারতীয় ঐতিহ্য, আর গান্ধার শিল্পের বাহ্যিক রূপ হচ্ছে গ্রিক সংস্কৃতি। মূলত পক্ষে গ্রিক, রোমান, ভারতীয় সংস্কৃতির এক গভীর মেলবন্ধনের ফলে এই গান্ধার শিল্পের জন্ম। পরের মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুঙ্গ শিল্পকলা সম্পর্কে আলোচনা করুন। একেবারে আমরা শেষ প্রশ্নে এলাম, বৌদ্ধ ধর্মের হীনযান ও মহাযান দুটি শাখার পরিচয় দাও। এক্ষেত্রে কনিষ্কের মহাযান ধর্মপ্রচার ও তার পৃষ্ঠপোষকতা সম্পর্কে আলোচনা করুন। আপনারা প্রত্যেকেই জানেন যে কুষাণ সম্রাট কনিষ্কের আমলে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ সংঘের মধ্যে মতভেদ, ব্যাপক ভাঙন এবং অনাচারের জন্ম হয়েছিল। এজন্য করে কুষাণ সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ সংঘের মধ্যে এই অনাচার, এই ব্যভিচার, এই মতানৈক্য দূরীভূত করার জন্য তিনি চতুর্থ বৌদ্ধ সংগীতির অধিবেশন ডাকেন, এবং এই চতুর্থ বৌদ্ধ সংগীতির অধিবেশনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্ম দুটি শাখায় প্রবাহিত হয়। একটা হচ্ছে হীনযান, একটা হচ্ছে মহাযান। হীনযান হচ্ছে বৌদ্ধ ধর্মের সরলীকৃত রূপ, আর মহাযান হচ্ছে বৌদ্ধ ধর্মের জটিলীকৃত রূপ। তো এই হীনযান এবং মহাযান, এই দুইটি শাখার মধ্যে কনিষ্ক কিন্তু মহাযান পন্থাকে অবলম্বন করেছিলেন, এবং কনিষ্ক তিনি মহাযান ধর্মপ্রচার করেছিলেন এবং সেই ধর্মের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এবং মহাযান এই শাখা তিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন। তাহলে এই গেল টোটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী আপডেট, পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।